আচ্ছা, এখন আছি কয়জন এখানে? 6 জন। আচ্ছা। আচ্ছা, আমরা আবার হচ্ছে পরে ফিরে যাই। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তো আমি আবার একটু রিভিউ করে আসি, তাহলে পরবর্তী যারা রেকর্ডটা দেখবে তাদের জন্য হচ্ছে সুবিধা হবে আশা করি। তো আমরা গতদিন আর আজকের ক্লাস পর্যন্ত আমরা যেটুকু করছি, আমরা ধমনী এবং শিরার মধ্যে যে পার্থক্যগুলো ছিল এবং এগুলোর যে সংজ্ঞা বা বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো পড়ছি। এরপরে আমরা হৃৎপিণ্ডের আকার আকৃতি, আবরণ, প্রাচীর, দেন হচ্ছে কার্ডিয়াক বৈশিষ্ট্য এগুলো দেখছি। দেখার পর আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোতে গেছি। বিভিন্ন ধরনের প্রকোষ্ঠ, ডান প্রকোষ্ঠ, বাম প্রকোষ্ঠ, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এগুলো দেখছি। দেখার পরে আমরা হৃৎপিণ্ডের কোপাটিকা সমূহ যে ছিল, 4টা কোপাটিকা মেইন, আর বাকি 2টা হচ্ছে মেইন না, বাট সেগুলো থাকে। থিবিয়াসিয়ান কোপাটিকা বা করোনারি কোপাটিকা, আর একটা হচ্ছে ইউস্টেশিয়ান কোপাটিকা, যেটা গর্ভাবস্থায় মাতৃত্বকালীন সময় দেখা যায়। এরপর আমরা হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুগুলো দেখছি। সাইনোআর্ট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসের হচ্ছে 2টা শাখা। এরপরে হচ্ছে পার্কিনজে তন্তু। এরপর আমরা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন তন্ত্র দেখছি। যে এটা হচ্ছে যেহেতু পেশির মাধ্যমে হয়, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। আর এটা হচ্ছে 2টা সার্কেল হয় বা 2টা সার্কিট হয়, যেটাকে বলা হয় দ্বিচক্রী। আচ্ছা, বা দ্বিবর্তনী সংবহন তন্ত্র। রুই মাছের ক্ষেত্রে এক বর্তনী সংবহন তন্ত্র, আর হচ্ছে মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দ্বিবর্তনী সংবহন তন্ত্র। ওকে। তারপরে আমরা হার্টবিট বা কার্ডিয়াক চক্র, যেটা সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে পড়ছিলাম। সো কই গেল লেখাটা? তো এখানে আমরা সিস্টল এবং ডায়াস্টল নিয়ে পড়াশোনা করছি। যে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যে সিস্টলটা হয়, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় বা প্রসারণ হয় 0.7 সেকেন্ডে, সিস্টল হয় 0.1 সেকেন্ডে। এই 1 সেকেন্ডের মধ্যে 2টা ভাগ থাকে, একটা হচ্ছে ডাইনামিক ফেজ, একটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। ডাইনামিক ফেজের ক্ষেত্রে চাপ বেশি হয়, এটা হচ্ছে 0.05 সেকেন্ডে, অর্থাৎ 0.1 সেকেন্ডের আবার হচ্ছে অর্ধেক অর্ধেক 2টা ভাগ। আর অ্যাডাইনামিক ফেজে হচ্ছে চাপ কম থাকে, এটা হচ্ছে লাস্ট হাফ যেটা। আর ভেন্ট্রিকুলার ক্ষেত্রে ভি, ভি মানে হচ্ছে 5 বুঝি আমরা, এই জন্য হচ্ছে 0.5 সেকেন্ড। ডায়াস্টল আর সিস্টল যেহেতু সবসময় কম হয়, এই জন্য হচ্ছে 0.3 সেকেন্ড। এরপরে এখানে বাংলা লেখা আছে, বাংলাগুলো রিডিং করে নিবা, আশা করি কোনো জায়গায় প্রবলেম হওয়ার কথা না। তারপর আমরা দেখলাম হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ অর্থাৎ এসএএন, এভিএন, বিএইচ, তারপরে হচ্ছে পার্কিনসের তন্তু সেগুলো। তো আমরা স্যানের ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে কলা আকৃতি বা চাঁদ আকৃতি, পেসমেকার, অ্যাকশন পটেনশিয়াল, এবং 70 থেকে 80 বার এটা ঘটে। এভিএন এর ক্ষেত্রে পড়ছিলাম আমরা এভিএন নোড ডিলে, যেখানে 0.09 সেকেন্ড, এবং এটা হচ্ছে রিজার্ভ, রিজার্ভ বা পেসমেকার বা রিজার্ভ পেসমেকার। আচ্ছা, এরপর আমরা পড়লাম হচ্ছে যান্ত্রিক পেসমেকার, যেটা যেখানে হচ্ছে আমার এখানে এটা ছিল হচ্ছে লিড, লিড। তো ইলেকট্রোড পাইছি, জেনারেটর পাইছি, এবং হচ্ছে লিড পাইছি। এবং এই যে এটার এটার মেয়াদ কাল হয় হচ্ছে 7 থেকে 10 বছর, এবং এখানে হচ্ছে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি থাকে। এরপর এই তারগুলো পাঠানো হয় বিভিন্ন প্রকোষ্ঠে। তো এক প্রকোষ্ঠী, দ্বি প্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী। যদি এক প্রকোষ্ঠী হয় সেই ক্ষেত্রে ডান পাশের অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলে পাঠাবো। যদি দ্বিপ্রকোষ্ঠী হয় তাহলে ডান পাশের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুইটাতে পাঠাবো। আর যদি ত্রিপ্রকোষ্ঠী হয় তাহলে ডান পাশের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে পাঠাবোই, সাথে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে পাঠাবো। এই পর্যন্ত মনে হয় সবারই ক্লিয়ার হওয়ার কথা। বলো বলো, সবার কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। এরপরে
আমাদের যে আমরা বলি যে হাই প্রেশার, লো প্রেশার বা উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। সো আমাদের যে 120/80 হচ্ছে নর্মাল, উপরেরটা হচ্ছে সিস্টল, নিচেরটা হচ্ছে ডায়াস্টল। যে 120/80 আবার কি জিনিস? এটা কি জিনিস? এটা হচ্ছে একটা রেট দেয়া। আমাদের যখন হচ্ছে প্রেসারটা মাপা হয় তখন অ্যাকচুয়ালি কি মাপে, যে সিস্টল এবং ডায়াস্টলটা মাপে। তো সিস্টল ডায়াস্টল কিভাবে মাপে? আমাদের যে শিরা বা ধমনীতে, আমরা তো আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারি শিরা থেকে। শিরা যেহেতু আমাদের প্রাচীরে থাকে, দেহের প্রাচীরে থাকে, তো শিরার সাথে এটা নির্ভর করে। শিরাতে আমরা হচ্ছে লাবডাব 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 বুঝতে পারি। তো এখানে আসলে শিরা থেকে মাপা হয়। তো 120 আর 20/80 সিস্টল বাই ডায়াস্টল, এটা হচ্ছে নর্মাল। আর এটাকে যদি হচ্ছে রেঞ্জ আছে একটা, যে 100 থেকে হচ্ছে 139, এবং হচ্ছে নিচে হচ্ছে 60 থেকে 89, এটা রেঞ্জ। আর আদর্শ হচ্ছে 120/80, আর এটা হচ্ছে নর্মাল। এর থেকে কম বেশি কিছু হইলে তখন সেটা হাই প্রেশার বা লো প্রেশার হিসেবে, বেশি হলে হাই প্রেশার আর কম হলে হচ্ছে লো প্রেশার। আচ্ছা, তো এই যে হাই প্রেশার আর লো প্রেশার হলো এখন, এটা পড়ার আগে আমাদের কয়জন আছে দেখো তো? আর 6 জন আছে। এটা পড়ার আগে আমরা হৃৎপিণ্ডের আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে সংবহন তন্ত্রের প্রকারভেদ। তো 3 ধরনের সংবহন তন্ত্র হয়। একটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন তন্ত্র, একটা হচ্ছে পালমোনারি সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। So, আমি অলরেডি এখানে লিখে রেখেছি, প্রবলেম হবে না আশা করি। সো সিস্টেমেটিক সংবহন তন্ত্র কিরকম? যে হৃৎপিণ্ড থেকে দেহ গেল, হৃৎপিণ্ড থেকে হচ্ছে কোন একটা কালার ইউজ করি এখানে। হৃৎপিণ্ড থেকে দেহে রক্ত গেল, রক্ত আবার সেখান থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসলো, অর্থাৎ হৃৎপিণ্ড, দেহ আবার হৃৎপিণ্ড, এরকম যদি হয় সেটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। আর যদি এরকম হয় যে না, হৃৎপিণ্ড থেকে কোনো একটা দেহে অর্গানে গেছে, দেহে অর্গান থেকে আবার কোনো দেহে অর্গানে গেছে, তারপরে হৃৎপিণ্ডে ফিরে আসছে, অর্থাৎ যেমন ধরো কেউ যদি আহ কোনো বিদেশে যেতে চায়, ধরো হচ্ছে বিদেশ বলতে কি বোঝায় আমরা এখানে, কোন দেশ? উম ধরো হচ্ছে সে সৌদি আরব যাবে। তো সৌদি আরব যাওয়ার আগে হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি ডাইরেক্ট কোনো হচ্ছে প্লেন আছে, প্লেন মেবি নাই। তো এই জন্য কি করে, কোনো একটা জায়গায় মেবি দুবাইয়ে আগে হচ্ছে ট্রানজিট করে, বা ওখানে আগে হচ্ছে স্টপ দেয়। ধরো যে কোনো একটা জায়গায় তুমি ধরো হচ্ছে যে আহ স্কুলে যাবা, আমি সহজ ভাষায় বলি যে তুমি ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, তুমি এখান থেকে স্কুলে যাবা, এটা হচ্ছে তোমার স্কুল। তো তুমি কি করলা, তোমার স্কুলে না গিয়ে তোমার আগে একটা ফ্রেন্ডের বাসায় গেলা, তারপরে ওকে থেকে ওখান থেকে ওকে সহ পরে স্কুলে আসলা। নর্মালি তোমার পথ ছিল এটা, যে সিস্টেম ওয়াইজ, এটা হচ্ছে বলা হয় সিস্টেম ওয়াইজ, সিস্টেমিক, যে তুমি ডাইরেক্ট স্কুলে যাবা। বাট তুমি যদি ডাইরেক্ট স্কুলে না গিয়ে কোথাও একটা কোনো একটা এয়ারপোর্টে বা কোনো একটা পোর্টে তুমি যদি স্টপেজ দাও বা থামো, তারপরে আবার সেখান থেকে আবার রওনা দাও, তাহলে সেটাকে, যেহেতু এখানে তুমি পোর্ট করছো, এটাকে বলা হয় পোর্টাল। পোর্টাল অর্থাৎ এই যে তোমার বাড়ি থেকে তোমার ফ্রেন্ডের বাড়ি পর্যন্ত হচ্ছে পোর্টাল, আবার ফ্রেন্ডের বাড়ি থেকে স্কুল পর্যন্ত কিন্তু আবার সিস্টেমিক, কারণ ফ্রেন্ডের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর্যন্ত অন্য কোথাও আর কেউ থামেনি, এটুকু আবার হচ্ছে সিস্টেমিক। বাট তোমার বাড়ি থেকে ফ্রেন্ডের বাড়ি পর্যন্ত যেহেতু বাড়ি থেকে বাড়ি হয়েছে, স্কুল হয়নি, এই জন্য এটাকে বলা হয় পোর্টাল। এই কনসেপ্ট কি বুঝলা? জি। যে পোর্টাল কি জি জিনিস, ভাইয়া। সিস্টেমিক কি জিনিস। আচ্ছা, তাহলে আমাদের পড়াটা মোটামুটি হয়ে গেছে। যেমন দেখো, এবার আমরা যদি আসি হচ্ছে সিস্টেমিক এর ক্ষেত্রে, কি হলো? প্রথমত হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল, এটা কি লেফট ভেন্ট্রিকল? না, না, এ এটা কোথায়? হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। আমাদের অ্যান্ট্রিয়াম। দেখো, লেফট ভেন্ট্রিকল থেকে প্রথমত মহাধমনী বা ধমনী, লেফট ভেন্ট্রিকল, তারপরে সেখান থেকে যাবে হচ্ছে ধমনী, মহাধমনী এবং ধমনী, সেখান থেকে যাবে রক্ত যাবে দেহে। দেহ মানে হচ্ছে দেহের কৈশিক নালিকা, কৈশিক নালিকা হয়ে তারপরে শিরা, শিরা দিয়ে আসবে আবার হচ্ছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। তাহলে দেখো, লেফট ভেন্ট্রিকল, তারপরে দেহ বা দেহের কৈশিক নালিকা, তারপরে শিরা, তারপরে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। মহাধমনী বা ধমনী, এরপরে দেহ, এরপরে কৈশিক নালিকা, শিরা বা মহাশিরা, তারপরে আবার রাইট অ্যাট্রিয়াম। এটা এই যে যেহেতু এখানে কোথাও পোর্ট করেনি, এটাকে বলা হয় সিস্টেমিক। আবার দেখো,
যখন আমরা খাবার দাবার খাই, সেটা খাবার পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে তারপরে কি করে, পাকস্থলী থেকে কিছু খাবার হচ্ছে আমাদের, আমরা জানি যকৃতে কিছু খাবার পোর্ট হয়ে থাকে বা জমা হয়ে থাকে, যে খাবারগুলো আমরা রমজানের এগুলো চর্বিগুলো এক্সট্রা ভাবে ক্ষয় হয়ে যায়। তো এই যে ক্ষয় যেটা হয়ে যায়, এটা আসলে জমা ছিল হচ্ছে হৃৎপিণ্ডে। তো দেখো, খাবার খাইছি আমরা পাকস্থলীতে, সেটা হৃৎপিণ্ডে, সরি, যকৃতে বা কলিজায় এসে জমা হয়, তার মানে অবশ্যই পাকস্থলীর সাথে কলিজার কোনো কানেকশন আছে, অবশ্যই আছে। তো এই যে হচ্ছে আমাদের কানেকশনটা। ও মাই গড, চিত্র কি হয়ে গেছে এখানে! দেখো এখানে চিত্রটা খেয়াল করো একটু, যে হৃৎপিণ্ড মানে তোমার বাড়ি, তারপরে সেখান থেকে নর্মালি হচ্ছে, বাড়ি না বলি, যে হৃৎপিণ্ড থেকে আমাদের হচ্ছে পৌষ্টিক নালীতে আসলো একটা দেহ অর্গান, তারপরে আবার হচ্ছে যকৃতে গেল, অর্থাৎ অর্গান হয়ে গেলে দুইটা। হৃৎপিণ্ড থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে যকৃৎ, যকৃৎ থেকে আবার হৃৎপিণ্ড। তো এই যে হৃৎপিণ্ড থেকে পাকস্থলী পর্যন্ত একটা পোর্ট হলো, এই জন্য এটাকে বলা হয় পোর্টাল। যেহেতু এটা যকৃতে যাবে, কোথায় যাবে, এটা যকৃতে যাবে। তো এইখান থেকে এই পর্যন্ত যকৃতের আমরা যেখানে যেখানে হেপাটিক ওয়ার্ডটা পাবো, সেখানে হচ্ছে, সরি, যকৃতটা পাবো, সেখানে হবে হেপাটিক। যেমন যেহেতু এটা পোর্টাল, একই সাথে পোর্টাল আবার একই সাথে যকৃতের সাথে রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক পোর্টাল ভেইন। আবার পরেরটুকু সরাসরি যকৃত থেকে হৃৎপিণ্ডে গেছে, যেহেতু সরাসরি গেছে এই জন্য সিস্টেমিক, আর যেহেতু যকৃত থেকে গেছে এই জন্য এটাকে বলা হয় হেপাটিক। তাহলে হেপাটিক পোর্টাল ভেইন আর হেপাটিক ভেইন, আশা করি বুঝতে পারছি, যে হৃৎপিণ্ড, তারপরে পাকস্থলীর কৈশিক নালী, তারপরে যকৃতের কৈশিক নালী, এরপরে হচ্ছে আবার হৃৎপিণ্ডে ব্যাক করলো। ওকে, এখানে লেখা আছে যে হেপাটিক পোর্টাল ভেইন এবং হচ্ছে হেপাটিক ভেইন। তারপরে আমরা আরেক ধরনের আসি, যেটা হয় পালমোনারি। আমরা তো পালমোনারিটা বুঝি, যেটা পালমোনারি বলতে হচ্ছে ফুসফুস থেকে বুঝি আমরা, যে কি হলো, প্রথমত হচ্ছে যে রাইট যে ভেন্ট্রিকলটা ছিল, রাইট ভেন্ট্রিকলটা ছিল, এখান থেকে রক্ত গেল ফুসফুসে। পালমন, যেহেতু ফুসফুসে গেল, হৃৎপিণ্ডে উৎপত্তি ঘটছে, এই জন্য এটা হচ্ছে ধমনী। সো এটা, এই জন্য এটাকে বলে আমরা হচ্ছে পালমোনারি ধমনী। তারপরে ফুসফুসে গেল বা ফুসফুসের কোষিক জালিকায় গেল, সেখান থেকে পালমোনারি শিরা হয়ে চলে আসলো রাইট, সরি, লেফট অ্যাট্রিয়ামে। তারপরে চলে আসলো লেফট অ্যাট্রিয়ামে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে শুরু, তারপরে পালমোনারি ধমনী, তারপরে ফুসফুসের কোষিক জালিকা, তারপরে পালমোনারি শিরা, তারপরে আবার হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। ক্লিয়ার ভাইয়া তিনটা? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখি একটু। সামিয়া, তুমি কি আছো এখানে? সামিয়া, হ্যালো। আপু মনে হয় ঘুম এসে পড়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্নেহা, আপনি কি আছেন এখানে আপু? জি আছি। জি, ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। এরপরে হচ্ছে রুফায়দার কথা বলতেছে, সারা কথা বলতেছে, নাবিলা আছে, আর তামান্না, তাসনিম, আশা করি আপনিও আপু আছেন। আপনি কি আছেন? হ্যাঁ ভাইয়া আছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এই পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, যে মেইন টপিক ছিল আজকে আমাদের তিনটা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডের সিস্টেম ডায়াস্টলটা বোঝানো, এরপরে বায়োজেনিক যে নিয়ন্ত্রণ সেটা বোঝানো, পেসমেকারটা দেখানো, এরপরে হচ্ছে পোর্টাল সিস্টেম গুলো বোঝানো বা হৃৎপিণ্ডের সংবহন যে সিস্টেমটা সেটা বোঝানো। এই তিনটা টপিককে আপনারা ঠিক মতো বুঝেছেন? হ্যাঁ ভাইয়া। কেউ যদি না বুঝে থাকেন তাহলে ভাইয়া প্রশ্ন করতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে আমি প্রশ্ন করব। হয় আপনারা প্রশ্ন করবেন অথবা আমি প্রশ্ন করব। আশা করি সবাই বুঝতে পেরেছি।
এখন হচ্ছে প্রথম যে প্রশ্ন, সেটা হলো পালমোনারি শিরার মাধ্যমে কোন ধরনের রক্ত পরিবাহিত হয়, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? পালমোনারি শিরার মাধ্যমে কোন ধরনের রক্ত পরিবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড নাকি কার্বন হচ্ছে অক্সিজেন? কেউ কার্বন যদি ডাইঅক্সাইড। কথা বল, পালমোনারি শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, এই তো। কেউ যদি কথা বলতে না পারো, তোমরা চাইলে হচ্ছে মেসেজ দিতে পারো, এখানে টেক্সট করা যায় মেবি, চ্যাট যেখানে আর কি, সেটাও করতে পারো। আচ্ছা, ঝটপট লিখে ফেলো দেখি, যে পালমোনারি শিরার মাধ্যমে কোন ধরনের রক্ত পরিবাহিত হয়। এই রুফাইদা বলেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তারপর বলো বলো, বাকিরা বলো। কথাও বলে না, মেসেজও দেয় না, কি এক জ্বালা। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই তো হবে। আচ্ছা, মেসেজ দিতে তো লজ্জা পাওয়ার কথা না, আপনারা একটু মেসেজ অন্তত বলেন, আমি তাহলে বুঝতে পারবো যে কেউ বুঝলো কি বুঝলো না। কোয়েশ্চেনটা আবার বলেন ভাইয়া, আমি ছিলাম না, আমি শুনতে পারিনি। বলিয়াছি যে পালমোনারি শিরার মাধ্যমে কোন ধরনের রক্ত পরিবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত না অক্সিজেন সমৃদ্ধ রক্ত? আচ্ছা, আমাদের স্নেহা আপু বলেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তারপর নেক্সট, তামান্না তাসনিম বলেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। সারা বলো, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সারাও বলেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। সামিয়া বলো বলো। মাশাআল্লাহ, সামিয়া আপু বলেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তো আসলে আপনারা কিচ্ছু বোঝেননি, এটাই আমার মনে হলো এখন। আমি একটা ঘোড়ার ডিম পড়াইছি, আপনারা সেটাকে ঘোড়ার ডিম ভাবেই পড়িয়ে নিয়েছেন। দেখেন দেখি কি পড়ালাম আর কি বললেন, এটা কি মেনে নেওয়া যায়? আমাদের এখানে যে ফুসফুসটা ছিল, এটা তো ফুসফুস, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। ফুসফুসে কি হয়, অক্সিজেনটা প্রবেশ করে আর কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে যায়। তো আমাদের পালমোনারি ধমনী কোনটা, পালমোনারি শিরা কোনটা, এটা বোঝা আগে আগে লাগবে। যে আমরা নর্মালি জানি যে হৃৎপিণ্ড থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ধমনী, আর যেটা হৃৎপিণ্ডে গিয়ে সমাপ্ত ঘটে বা কোনো দেহ অর্গানে শুরু হয় সেটা হচ্ছে শিরা। শিরা। এখন দেখো, এই যে এই নালীটা, এটা শুরু হয়েছে কোথায়, একটা দেহ অর্গানে, ফুসফুসে। যদি দেহ অর্গানে শুরু হয় তাহলে সেটা অবশ্যই শিরা। শিরা। আর যেটা হৃৎপিণ্ডে শুরু হয়, যদি এই নালীর কথা চিন্তা করি, এই নালী, এটা যেহেতু হৃৎপিণ্ডে শুরু হয়েছে, সো এটা তাহলে ধমনী। এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে কি হলো, যেহেতু এই শিরাটা, এই শিরাটা ফুসফুস রিলেটেড, এই জন্য এটা হচ্ছে পালমোনারি শিরা। আর এই ধমনীটা ফুসফুসের সাথে রিলেটেড, এই জন্য এটা হচ্ছে পালমোনারি ধমনী। এখন কি হলো, অক্সিজেনটা, অক্সিজেনটা হচ্ছে আমাদের এইভাবে এখানে চলে আসবে। তো দেখো তো, অক্সিজেন চলে আসলো কার মধ্যে, পালমোনারি শিরার মাধ্যমে। কোথায় আসলো, হৃৎপিণ্ডে আসলো। আমি কতদিন এটা ভালো করে মার্ক করে দিছিলাম যে উৎপত্তি অনুযায়ী নামকরণ হয়, এবং যেখানে উৎপত্তি ঘটে, হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটলে সেটা ধমনী, সেটা পালমোনারি হোক বা যেটাই হোক না কেন, নো প্রবলেম। বাট হৃৎপিণ্ডে উৎপত্তি ঘটছে, এই জন্য এটা হচ্ছে ধমনী। নর্মালি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ইটস ওকে। বাট যখন সেটা পালমোনারি ধমনী হবে, দেখো, এই রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে গেছে, কি নিয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে গেছে। তো
নর্মালি ধমনী হচ্ছে অক্সিজেন, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বাট যখনই সেটা পালমোনারি হয়ে যাবে সেটা অপোজিট হয়ে যাবে। যে পালমোনারি শিরা উপর থেকে নিয়ে আসবে অক্সিজেন, আর পালমোনারি ধমনী ফুসফুসে অক্সিজেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাঠাবে। তাহলে বলো, আমি তোমাদের গতদিন যে বুঝালাম, তোমরা কি সেটা পারলা? এটা যে তোমরা ভুল করবে আমি আসলে ভাবতেই পারিনি। তোমরা এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, অলমোস্ট ফার্স্ট ইয়ার শেষের দিকে। এই সময় যদি এই ভুলটা করো, তাহলে কি আর হবে তোমাদের দ্বারা বলো? এটা কি বুঝতে পারলো সবাই? হ্যালো, আপনারা কি বুঝেছেন কনটেক্সটটা? জি ভাইয়া। তাহলে আপনারা যে ভুলটা করেছেন, এটা আসলে একটা হচ্ছে জীবন্ত মানুষকে মৃত দেওয়ার মতো হয়ে গেছে ঘটনা। আচ্ছা, আমাদের হচ্ছে সেকেন্ড প্রশ্ন, যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল অর্থাৎ অলিন্দের যে প্রসারণটা, সেটা কতক্ষণ সময় নিয়ে হয়? আপনারা হচ্ছে চ্যাট বক্সে জানান। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ফার্স্ট, যত ফার্স্ট করবো তত ভালো। ক্ষুধা লাগছে রে, তাড়াতাড়ি শেষ করো। বলো বলো। অ্যাট্রিয়ামের ডায়াস্টল আছে, তামান্না তাসনিম বলেছে 0.7 সেকেন্ডে। তারপর 0.7 সেকেন্ডে। তারপর সারা বলেছে 0.7 সেকেন্ডে। রুফায়দা নাই, রুফায়দা মেসেজ পাচ্ছি না কেন? ওয়ার ইজ শি? ও আচ্ছা, বলছো। ওই দেখি নাই তো, আচ্ছা হ্যাঁ দেখছি। তারপর হচ্ছে স্নেহা আপু বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি। এটা ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট প্রশ্ন, এভিএ নোট দিলে, এভিএ নোট দিলে কতক্ষণ সময় লাগে? ঝটপট, ঝটপট, ঝটপট। কোশ্চেনটা আবার বলেন ভাইয়া। এভিএন নোট দিলে অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে নোডে, সেখানে হচ্ছে একটা সময় লাগে, দেরি করে, সেখানে কতক্ষণ সময় লেট করে, সেটাকে বলা হয় এভিএন নোট দিলে। এভিএন নোট দিলে কতক্ষণ হয়? আচ্ছা, স্নেহাবু বলেছে 0.09 সেকেন্ড। তারপর রুফাইদা বলেছে 0.09 সেকেন্ড, সারা, সামিয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছো। হুম হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো, তোমরা তো পড়াশোনা ভালোই করো। আমরা তো আগে পড়তামই না, ফাঁকি দিতাম শুধু। ফাঁকি দিয়ে দিয়ে আমাদের এই অবস্থা। আর তোমরা এত পড়াশোনা করো, এমনিতেই একটা জায়গায় চান্স হয়ে যাবে, পরীক্ষা দিলেই চান্স। কিন্তু তার আগে আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার চেঞ্জে একটু ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। আমার ধরো হচ্ছে ইয়ার চেঞ্জের ক্ষেত্রে আমি টেনে টেনে পাস করছিলাম, মানে 33, 40 এরকম মার্ক পেয়ে পাস করছিলাম। আচ্ছা, তোমরা কি হচ্ছে ইয়ের ক্লাসটা করছো, অনুজীবের ক্লাসটা করছো? এটা মেসেজে বলো না, এটা ভয়েসেই বলো। হ্যাঁ করছি। হ্যাঁ আচ্ছা, করছি। যারা যারা করছো তাদেরকে অভিনন্দন। তোমরা ক্লাসের টপিক গুলো বুঝতে পারছো? একদমই না। হ্যাঁ বোঝা গেছে। মনোযোগ না দিলে তো বোঝার কথা না।
আমি যেটা একদমই না বলি সেটা মানে হ্যাঁ। ও আচ্ছা, তারপর বাকিরা বলেন কি অবস্থা আপনাদের? হ্যাঁ। হুম হুম হুম। তামান্না, তাসনিম, তুমি ক্লাস করছো? হ্যাঁ ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে স্নেহা আপু, তুমি ক্লাস করছো?